13 দিন পিছিয়ে রাকসু নির্বাচনের ভোট 28 সেপ্টেম্বর। বিভিন্ন সংগঠন ও প্রার্থীর প্রতিবাদ, পরিকল্পনা ও কর্মতৎপরতার অভাব দেখছেন শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে পোস্টার, যত্রতত্র আবর্জনা, দখল দূষণে নষ্ট হচ্ছে রাজশাহী নগরী। বিপর্যয়ের মুখে পরিবেশ, এখনই নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমার থেকে 10টা দলিলে 20,000 টাকা তারা চায়। 5 বিঘা মাটিতে আমার 60,000 টাকা চাইছে। ওই দালালের ধরলে সে কাজ হবে, তাছাড়া হয় না কাজ। ঘুষ ছাড়া মেলে না সেবা, অফিসেই চলে অবৈধ লেনদেন। অনিয়ম দুর্নীতির আখড়া নওগাঁর ভূমি অফিসগুলো। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি বগুড়ার ফতেহ আলী সেতুর নির্মাণ কাজ। অসমাপ্ত অবকাঠামো খুলে দেওয়া হয়েছে চলাচলের জন্য। ডিসেম্বরের মধ্যে পুরো দামে চালুর আশা সড়ক বিভাগের। এবং ভাঙা ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ছে ভেতরে, বেহাল দশা চাঁপাইনবাবগঞ্জ বক্ষ ব্যাধি ক্লিনিকের। ক্ষতির মুখে কোটি টাকার সরঞ্জাম, ব্যাহত স্বাস্থ্যসেবা। আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। পরিবর্তন করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল। ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 28 সেপ্টেম্বর। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জানান, নতুন তফসিল অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বরের পরিবর্তে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। এছাড়া মনোনয়নপত্র বিতরণ চলবে 31 আগস্ট পর্যন্ত, যা দাখিল ও যাচাই বাছাই করা হবে 1 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর, প্রার্থী সম্পর্কে অনাপত্তি ও নিষ্পত্তি 14 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 15 সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 16 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বেশ কয়েকটি ছাত্র সংগঠন ও প্রার্থীরা। আমি পিওর স্বতন্ত্র, আমার কোনো প্যানেল নাই, কোনো আমি রাজনৈতিক দল থেকে না। এই অনুযায়ী আজকে টাইম বাড়ানোর ফলে আমি একটা সুযোগ পাইছি, এটার জন্য আসছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে নিরপেক্ষতা যে আগে একটু হলেও ছিল, তা আসলে মনোনয়ন ফর্ম যে তারিখটা পেছানোর কারণে এটাও আসলে তারা হারালো। যারা রাকসু ফি দিল তারা কেন রাকসু করতে পারবে না? যারা রাকসুর স্টেক হোল্ডার তাদের নিয়ে রাকসুটা হবে, এটাই আমাদের দাবি। এত বড় একটা উৎসবের আগের দিন নির্বাচনের তারিখ ঘোষণা করাটা, এটি আমরা মনে করি যে এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যত্যয়। আমাদের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে, অনেক ব্যাপক প্রস্তুতির বিষয় আছে। সেজন্যই আমাদের এই দিনগুলো আমরা মনে করছি যে দরকার হবে, সেজন্যই আমরা পিছিয়েছি। কারোর কথায় কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমরা এটা করিনি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরে সঠিক পরিকল্পনা ও কর্মতৎপরতার অভাব দেখছেন শিক্ষার্থীরা। গত 35 বছরে রাকসু ফান্ডে জমা টাকার হিসাব, ফান্ড থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেয়া লোন ফেরত ও অনিয়মের তদন্ত চান তারা। এছাড়াও রাকসু নির্বাচনে প্রায় কোটি টাকার ব্যয়, প্রার্থীদের ডোপ টেস্ট করা ও কিভাবে করবে তা নিশ্চিত না হওয়ায় রয়েছে উদ্বেগ। রাকসু ভবনে থাকা সংগঠনগুলোর পুনর্বাসন নিয়েও ক্ষুব্ধ সংগঠনগুলো। প্রশাসন জানিয়েছে এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন তারা। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। 35 বছর নির্বাচন না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে হল সংসদ বাবদ 30 টাকা এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ বাবদ 15 টাকা করে ফি নেওয়া হয়েছে। বর্তমানে ছাত্র সংসদ ফান্ডের 1,82 লাখ টাকা ব্যাংকে জমা আছে। 2012-13 সেশনে 49 লাখ এবং 2021 সালে 12 লাখ টাকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার সহ নামে বেনামে বিভিন্নভাবে, রাকসু ছিল না কিন্তু রাকসু ট্রেজারার ছিল, বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করা হয়েছে। আসন্ন রাকসু নির্বাচনের ব্যয় সংক্রান্ত কোনো বাজেট পাশ করেনি নির্বাচন কমিশন। তাদের ধারণা 30 লাখ টাকার ব্যালট সহ মোট ব্যয় হবে 85 লাখ টাকা। তবে নির্বাচন আয়োজনের এ ব্যয় রাকসু ফান্ড না বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে হয়নি সে সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমাদের এফডিআর ভাঙার আমাদের চিন্তা নাই। আমরা প্রশাসনের সাথে আমরা নেগোসিয়েশনে আছি, যদি করা সম্ভব হয় তাহলে আমরা সেখানেই যাব। রাকসু নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। টেস্টের ব্যয় কমিশন না প্রার্থী কে করবে সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। ডোপ টেস্টের জন্য যে ফিটা নির্ধারণ করা হয়েছে 900 টাকা, এটা একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে বহন করা সম্ভব না। তো আমরা চাই যে ডোপ টেস্টটা বিশ্ববিদ্যালয়ের
নিয়ম আন্ডারে হোক। রাষ্ট্র যে অথরিটির নির্বাচন কমিশনের অর্থায়নে হবে, ছাত্ররা তো এখানে পয়সা দেবে না। রাকসু ভবনে 12টি সংগঠন কার্যক্রম পরিচালনা করে। তাদের পুনর্বাসন সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা। রাকসু নির্বাচন হলে পরে এই রাকসু ভবনে যেসব সংগঠনগুলো কাজ করছিলাম তারা কোথায় যাব এই বিষয়ে আমরা এখনো দুয়াশার মধ্যে আছি। আমাদের একটা পুনর্বাসন করে আমাদের সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করে দিতে হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নির্বাচন কমিশনের সঙ্গে শিগগিরই সব বিষয়ে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যেটা সঙ্গত মনে করবে, আমার তাদের উপরে আস্থা আছে, তারা সেরকম একটা ব্যবস্থাই নেবে। 24 আগস্ট শুরু হয়ে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হওয়ার কথা ছিল 26 আগস্ট। পরে সে সময়সীমা বাড়ানো হয় 31 আগস্ট পর্যন্ত। এই নির্বাচনে 17টি হলের মোট ভোটার প্রায় 25,000। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাকসু নির্বাচন নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রাকসু নির্বাচন 13 দিন পিছিয়ে 28 সেপ্টেম্বর করা হয়েছে। এ নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের ভেতরে নানা ধরনের মতভেদ তৈরি হয়েছে। আমরা আসলে তাদের মতামত জানব। আমরা প্রথমেই চলে যাচ্ছি লুবনার কাছে। আপনি বলবেন যে আসলে এই যে 13 দিন পেছালো রাকসু নির্বাচনটা, এই 13 দিন পেছানোকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আপনারা জানেন যে দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতিও গ্রহণ করা হয়েছিল, কিন্তু তার মধ্যে হচ্ছে যে হুট করে মনোনয়ন বিতরণের তারিখ কয়েকদিন বাড়ানো হয়, 5 দিন বাড়ানো হয়। তার প্রেক্ষিতে 13 দিন নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। তো নির্বাচন পিছিয়ে গেলে আসলে যতই পেছানো হচ্ছে ততই শিক্ষার্থীদের শঙ্কা বাড়ছে যে আসলে কি নির্বাচনটা হবে কি হবে না। আর এক্ষেত্রে হচ্ছে যে রাকসু মানে রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু যখন এটা নিয়ে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে রাকসুকে পেছানো হচ্ছে, বা আবার কেউ হচ্ছে যে চাচ্ছে, যখন হচ্ছে যে মানে ফ্রন্টে আসছে শুধু হচ্ছে যে রাজনৈতিক দলগুলোরই দাবি। তো এক্ষেত্রে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা যেমন আগ্রহ হারাচ্ছে, তেমনি এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার মানে আস্থা বা সাহসটুকুও তারা হারিয়ে ফেলছে। কারণ হচ্ছে যে তাদের কাছে তেমন অ্যামাউন্ট নেই যে দীর্ঘদিন যাবৎ হচ্ছে যে রাকসুর প্রচারণা চালাবে, বা হচ্ছে যে তেমন রাজনৈতিক সাপোর্ট তাদের নেই যেটা রাজনৈতিক দলগুলোর আছে। এটা একটা বিষয়। প্লাস হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে আশঙ্কা তো বাড়ছেই যে নির্বাচন হবে কি হবে না। তার উপর আবার যেই নির্বাচনের তারিখটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার 28 তারিখ। তো তখন হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাষষ্ঠী। তো এমন একটা সময় হচ্ছে যে নির্বাচন দেওয়া, ক্যাম্পাসের একটা বৃহৎ অংশকে বাদ দিয়ে আসলে ওই সময়েই নির্বাচন কমিশন কেন ওই তারিখটাই নির্বাচন করলো, মানে ওইটাই তারিখটাই কেন নির্ধারণ করলো নির্বাচনের জন্য। তো এগুলো আসলে আশঙ্কা থেকেই যায়। তবে আমরা এখনও আশাবাদী যে রাকসু নির্বাচন হবে। তারপর আবার হচ্ছে যে প্রথমে আমাদের রাকসু নির্বাচনের যে ভোট কেন্দ্র হওয়ার কথা ছিল আবাসিক হলগুলোতে, তার পরিবর্তে এখন আমাদের একাডেমিক ভবনে স্থানান্তর করা হয়েছে। ডোপ টেস্টের কিছু বিষয় আছে, আবার ডোপ টেস্ট সহ নানা কিন্তু করা হয়েছে, এখানে কিন্তু অ্যাড করা হয়েছে যে কারা প্রার্থী হতে পারবেন, নিয়মিত শিক্ষার্থীরা তারা ভোটার হতে পারবেন। আমাদের যেমন 24,700 জন ভোটার। আবার এর মধ্যে কিছু সংগঠন দাবি জানিয়েছে যে 2024-25 যারা সেশনের যারা শিক্ষার্থী তারাও কিন্তু এখানে ভোট দিতে চান। তো এই সব দাবি নিয়েও কিন্তু একটি ঝামেলা তৈরি হয়েছে বলে কর্তৃপক্ষ কিন্তু বলছেন। এটা নিয়ে কীভাবে দেখছেন? জি, কর্তৃপক্ষ বলেছেন এইসব বিষয়ে। তারপরে হচ্ছে যে ডোপ টেস্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রশাসন থেকেই করানো হবে। 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হচ্ছে যে নতুন, তারা বিক্ষোভ সমাবেশও করেছিলেন যে তারা আসলে রাকসু নির্বাচনে তারা ভোটাধিকার দিতে চান। তারপর আবার আমাদের ভোটার তালিকায় হচ্ছে যে ইন্টারন্যাশনাল ডরমেটরি বিদেশি শিক্ষার্থীদেরও কিন্তু ভোটার তালিকাটা আসে নাই। তারা আমরা একটু এই পর্যায়ে একটু মুজাহিদ আপনার কাছ থেকে একটু জানতে চাইব, এই যে নির্বাচন পেছানো এবং সংশয় তৈরি হওয়া সবকিছু মিলিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা এখন কি ভাবছে রাকসু নির্বাচন নিয়ে? রাকসুটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম।
দীর্ঘ ৩৫ বছর পরে যখন রাকসু হচ্ছে ৫ আগস্ট পরবর্তী সময় যখন আমরা বুঝতে পারলাম যে সাধারণ শিক্ষার্থীদের ভয়েস রেজ করার জন্য রাকসু প্রয়োজন, তখন রাকসুর যখন ডেট দিয়ে দিল, সবার আগে মনে করেন তফসিল ঘোষণা করছে কিন্তু রাবি প্রশাসন রাকসু নিয়ে। সেখানে ডাকসু আমাদের পরেও তফসিল ঘোষণা করে তারা আমাদের আগে নির্বাচন করে ফেলতেছে, মানে নির্দিষ্ট তারিখে তারা ফিক্স করছে, কিন্তু রাকসুর ডেট কিন্তু আমরা দেখতেছি পিছাচ্ছে। এই নিয়ে সাধারণ শিক্ষার্থীর মনে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। যেমন ধরেন কালকেই ছিল হচ্ছে, গতকালই ছিল আছে মনোনয়নপত্র কেনার সর্বশেষ ডেট, সেখানে একদম শেষ পর্যায়ে যেয়ে তারা মিটিং করে মনোনয়ন ডেট আরও 5 দিন পিছালো এবং নির্বাচনের ডেট এমন সময় দিল যে সামনে আবার দুর্গাপূজার মহাষষ্ঠী একটা রয়েছে, তখন আবার কিন্তু শিক্ষার্থীরা আবার বাসায় চলে যাবে, কিন্তু নির্বাচনটা যে আসলে হবে কিনা একটা আশঙ্কা তৈরি হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে কি আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর একটি প্রভাব দেখতে পাচ্ছেন কিনা, যে তাদের আসলে দাবির প্রেক্ষিতে আসলে এই নির্বাচন পেছানো হচ্ছে কিনা, এই ধরনের কোনো সংশয় আপনাদের ভেতরে কাজ করছে কিনা বা মনে করছেন কিনা? অবশ্যই আমরা দেখতেছি, মানে সব কিছু তো দেখতেছি রাজনৈতিক দলগুলোই কন্ট্রোল করতেছে। যেমন রাকসু পিছাচ্ছেও একটা রাজনৈতিক দলের চাপে পড়ে, আবার রাজনীতির যারা যারা রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু রাকসু নিয়ে খুব মনে করেন যে প্রচারণা চালাচ্ছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু ওইরকম কোনো ফোকাসই নাই। সাধারণ শিক্ষার্থীদের মানে তারা প্ল্যাটফর্মে আসতে মানে চাচ্ছে না, এরকম একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তারপরে রাকসু আমাদের কেন প্রয়োজন? রাকসু আমাদের মনে করেন সাধারণ শিক্ষার্থী সব রাজনৈতিক দলের কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের মাদার সংগঠন রয়েছে, তারপরে তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করেই নিচ্ছে কিন্তু। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সাধারণ শিক্ষার্থী ভয়েস রেজ করার জন্য কিন্তু রাকসু নির্বাচনে হলে তারপরে সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়ে কথা বলবে। তারপরে সিনেটে যেরকম শিক্ষকরা, সিনেটে এখন শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই, শিক্ষকরা যেটা আমাদের উপর চাপায় দেয় ওটা আমরা মানতে বাধ্য। তখন রাকসু নির্বাচনের মাধ্যমে সিনেট সদস্য যখন আমাদের শিক্ষার্থীরা তখন কিন্তু আমাদের পক্ষে কিন্তু তারা ভয়েস রাইজ করবে। এই জন্য আমরা আপনার কাছে আবার একটু আসছি যে আপনারা এই রাকসু নির্বাচন সব সংকট কেটে রাকসু নির্বাচন নির্ধারিত যে সময় দিয়েছে এখানে অনুষ্ঠিত হলে কেমন প্রার্থীকে আপনারা ভোট দিয়ে বেছে নিতে চান? আমরা ভোট দিয়ে বেছে নিতে যে আসলে প্রার্থী সিলেক্ট করা, এটা আসলে এখন আমরা অবশ্যই চাইবো যে শিক্ষার্থীদের কথা বলবে, শিক্ষার্থীদের অধিকারকে বাস্তবায়ন করবে। আমাদের যে হচ্ছে হলের যে আবাসিকতার সমস্যা, খাদ্য সমস্যা, খাবারের মান ভালো না আমাদের হলের, তারপর আবার হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু বিষয় আছে। তো আমাদের বেশ কিছু হল নির্মাণ হচ্ছে কিন্তু নির্মাণ কাজগুলো থেমে থাকছে, তো শিক্ষার্থীদের আসলে দাবিগুলো তুলে ধরবে। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন যে সব সংকট কেটে রাকসু নির্বাচন হোক এমন দাবি কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দিন দিন পরিবেশ নষ্ট হচ্ছে রাজশাহী নগরীর। দেয়ালে দেয়ালে পোস্টার, যত্রতত্র আবর্জনা এবং ফুটপাত ও সড়ক দখলে হারাতে বসেছে নগরীর সৌন্দর্য। নগরবাসীর আশঙ্কা এখনই নিয়ন্ত্রণ না করলে দূষণের শহরে পরিণত হতে পারে রাজশাহী। আব্দুল সালামের ছবিতে আলতাফ হোসেনের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো ফুটপাত। যেখানে থাকার কথা পথচারীদের নির্বিঘ্নে চলার পথ, সেখানে দখল করে বসেছে দোকানপাট আর অস্থায়ী স্থাপনা। শুধু তাই নয়, রাজনৈতিক পোস্টারে ঢেকে গেছে রাজশাহী শহরের দেয়াল, ট্রাফিক সাইন, এমনকি বিদ্যুতের খুঁটিও। যত্রতত্র ময়লা ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, শহরের বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। নগরের সৌন্দর্য নষ্ট করতে যেন চলছে এক মহা আয়োজন। পরিকল্পনা থাকলেও যথাযথ বাস্তবায়ন ও নিয়মিত তদারকির অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে পরিচ্ছন্ন ও সৌন্দর্যের খ্যাতি পাওয়া রাজশাহীর। নগরবাসীর সচেতনতা আর সংশ্লিষ্টদের উদ্যোগ ছাড়া সেই খেতাব হারিয়ে যেতে পারে এমন শঙ্কা অনেকের। সৌন্দর্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে আরেকটা আছে, ফুটপাতে কিছু অবৈধ দোকান, মানুষ হাঁটতে পারে না ঠিক মতো, ফুটপাত সব দখল করে নিয়েছে। এদিকে বর্জ্য ব্যবস্থাপনার অবস্থাও শোচনীয়। শহরের প্রতিদিনের উৎপাদিত বর্জ্যগুলো নিয়ে ফেলা হয় সিটি হাটের ভাগাড়ে, যা উপচে পড়ছে রাস্তা বা খোলা স্থানে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির উপদ্রব। বিশেষজ্ঞরা বলছেন এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের মাঝে ছড়াচ্ছে নানা রোগ। তাদের বর্জ্য ব্যবস্থাপনা আলটিমেট যেখানে ফেলে সেই সিস্টেমটা আরও বেশি উন্নত হওয়া দরকার। পরিবেশ নষ্ট না হয় এবং রোগব্যাধি না ছড়ায় সেই বিষয়ে তাদের আরও বেশি সতর্ক হওয়া দরকার। তবে ফুটপাত দখলমুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও দূষণ কমাতে কাজ চলছে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ব্যানার পোস্টারের ব্যাপারে আপনাকে বললামই, ব্যানার পোস্টার বা অবৈধ যে ফুটপাত দখল
এগুলো ম্যাজিস্ট্রেট শাখার কাজ এবং তারা কন্টিনিউ করছে। পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি ধরে রাখতে এখনই কার্যকর উদ্যোগ জরুরি, এমন মত বিশেষজ্ঞ ও নগরবাসীর। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় আরও থাকছে। খানাখন্দ দেবে গেছে মাটি, বেহাল দশা জয়পুরহাট পৌরসভার বেশিরভাগ সড়কের। কর পরিশোধের পরও নেই উন্নয়ন ক্ষোভ পৌরবাসীর, শিগগিরই সংস্কার শুরুর আশ্বাস। অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে নওগাঁর ইউনিয়ন ভূমি অফিসগুলো। জমি খারিজ, খাজনা প্রদান, নামজারির রেকর্ড সংশোধন, সব ক্ষেত্রেই টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। জমির পরিমাণ দেখে চুক্তি করা হচ্ছে টাকা, অফিসেই লেনদেন হচ্ছে অবৈধ অর্থ। ভুক্তভোগীদের অভিযোগ, অফিসের নিয়োগ করা দালাল ছাড়া কোনো কাজ নিয়ে গেলেই অসঙ্গতির যেন শেষ নেই, আবার সেই কাজই হচ্ছে টাকা দিলেই। তবে অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। লেনদেন কালকে আসেন, আমি বলবো নি। এই দিক দিয়ে ভালো দালাল করছে, আপনি অনেক কম চাইছেন। দালাল টাকা আপনারা কম চাইছেন। বারবার ভূমি অফিসে ধর্ণা দিয়েও কাজ হচ্ছিল না। সবশেষ জমি খারিজের জন্য এভাবে অর্থের চুক্তি শেষে নগদ টাকা হাতে গুনে নেন নওগাঁর মান্দা উপজেলার মৈনম গণেশপুর ইউনিয়নের ভূমি অফিসের সহকারী রিনা পারভিন। নওগাঁর 11টি উপজেলার তৃণমূল ভূমি অফিসগুলোতে চলছে অনিয়মের রাজত্ব। জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান, ভূমি খারিজ, মালিকানা সংশোধন সহ বিভিন্ন সেবার জন্য এসব অফিসে আসেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, অফিস কর্মকর্তাদের নিয়োজিত দালালের বাইরে খাজনা খারিজের কাগজ জমা দিলেই দিনের পর দিন হয়রানি সহ অনেক সমস্যায় পড়তে হয়। আবার সেই কাজই হচ্ছে নির্ধারিত টাকা হাতে পেলেই। আমি 10টা দলিল নিয়ে আসছি, আমার থেকে 10টা দলিলে 20,000 টাকা তারা চায়। ওই দালালের ধরলে সে কাজ হবে, তাছাড়া হয় না কাজ। একটা 9,000, একটা 6,000, 14,000 কিছু দিলে বা কমে দিবে। তার লাগবে 100 টাকা, করছে 3,000 4,000 টাকা নিয়ে আসো। 5 বিঘা মাটিতে আমার 60,000 টাকা চাইছে। 60,000 কেন দিতে হবে? খারিজ করা লাগবে। আগে হলো দালালের টাকা দিতে। হ্যাঁ, দিলে ওরা খারিজ বাইকে দিবে। ভূমি অফিসের এই অবৈধ লেনদেনে অফিস সহকারী থেকে কর্মকর্তাদের জড়িত থাকার রয়েছে অভিযোগ। তবে তা মানতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি নেইনি, আমি তো দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি, কি দেখতেছি আমি যে 5 মাস এখানে দায়িত্বে আছি, এই 5 মাসের মধ্যে যারা বলছে তারা 5 মাসের মধ্যে এখানে অফিসে আসেন নাই। হতে পারে 5 মাস আগে হতে পারে। ভূমি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে জেলার বিভিন্ন ইউনিয়নে ভূমি মেলা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন। তবে ভূমি সেবা নিয়ে কোনো অনিয়মের প্রমাণ পেলে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। প্রত্যেকটা অভিযোগের আমরা তদন্ত করে যদি সে দোষী হয় তার বিরুদ্ধে আমাদের যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সেটা আমরা সবসময় নিয়ে থাকি এবং এটা চলমান একটা প্রক্রিয়া। নওগাঁর 99টি ইউনিয়নে ভূমি সেবার অফিস রয়েছে 61টি। ভূমি সেবার অন্তত 10টি খাত রয়েছে, যে খাতগুলো সেবার জন্য এই তৃণমূল পর্যায়ে ভূমি অফিসগুলোতে ভুক্তভোগীরা আসছেন। কিন্তু এখানকার স্থানীয় যেসব কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে রয়েছে সুনির্দিষ্ট অনৈতিক লেনদেনের অভিযোগ সহ নানা অভিযোগ। এসব অভিযোগ উত্তরণের জন্য ভুক্তভোগীরা দাবি করছেন। নওগাঁর মৈনম ভূমি অফিস থেকে এমআর রকি, সময় সংবাদ। বগুড়ায় ফতে আহলি সেতু পুনর্নির্মাণের মেয়াদ 2 দফায় শেষ হয়েছে কয়েক মাস আগেই। সেতুটি ভাঙার 2 বছর অতিবাহিত হলেও কাজ সম্পূর্ণ না হওয়ায় চরম ভোগান্তিতে 4 উপজেলার অন্তত 12 লাখ মানুষ। অবশ্য চলতি বছরের ডিসেম্বর নাগাদ সেতুসহ সংযোগ সড়কের কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার দ্বিতীয় দফার সময়সীমাও শেষ হয়েছে 6 মাস আগে, অথচ এখনো দৃশ্যমান হয়নি সেতুর মূল অবকাঠামো কিংবা সংযোগ সড়ক। 2018 সালে পরিত্যক্ত ঘোষণার পর 2023 সালের জানুয়ারিতে বগুড়ায় করতোয়া নদীর উপর ফতে আলী সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু হয়। প্রথম দফায় প্রকল্পের মেয়াদ শেষ হয় 2024 সালের মে মাসে। পরে সড়ক বিভাগ মেয়াদ বাড়িয়ে 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও আশানুরূপ অগ্রগতি হয়নি কাজে। এরই মধ্যে প্রকল্পের অর্ধেক কাজ শেষ করে গত 17 এপ্রিল সেতুটি হাঁটা চলার জন্য খুলে দেওয়া হয়, কিন্তু এখনো অসম্পূর্ণ রয়ে গেছে মূল অবকাঠামো, ফুটপাত, রেলিং ও সংযোগ সড়ক নির্মাণ। এতে বাড়ছে জনভোগান্তি। কৃষি ও ব্যবসায়িক পণ্য পরিবহনে ব্যয় হচ্ছে দ্বিগুণ অর্থ। কষ্ট শেষ নাই, মানে মানুষ চলাচল করতে পারে না, আর হাঁটাটা অনেক বুড়ো লোক যেতেও পারে না। অত্যন্ত ভোগান্তি এবং এখানে ব্যবসা বাণিজ্যও চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের ভিতরে
কমপ্লিট করে দেয়, তাহলে সাধারণ জনগণের যে ভোগান্তি আছে সেই ভোগান্তিটা আর থাকবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার পেছনে বর্ষার পানি, ভূগর্ভের পাথরের স্তর আর ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুনর্নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। আমাদের মূল স্ট্রাকচারের কাজ শেষ, অ্যাপ্রোচ সড়কের কাজও প্রায় 80% শেষ। আমরা আশা করতেছি আগামী মাসের 20 তারিখের মধ্যে আমরা হয়তো রাস্তার কাজটুকু শেষ করতে পারবো। 69 মিটার দৈর্ঘ্যের ফতে আলী সেতুর পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে 19 কোটি 83 লাখ টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, বেরিয়ে গেছে রড। 60 বছরের পুরানো ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা। চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষ ব্যাধি ক্লিনিকের এমন দশায় আতঙ্কিত চিকিৎসক ও রোগীরা। তবে নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে জানালেন সিভিল সার্জন। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, বেরিয়ে গেছে রড, দেখা দিয়েছে ফাটল। বৃষ্টি হলেই বিভিন্ন কক্ষে ঝরছে পানি। ক্ষতির মুখে কয়েক কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। যে কোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। আতঙ্কের রোগী ও চিকিৎসকরা। এ চিত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষ ব্যাধি ক্লিনিকের। 60 বছরের পুরনো ভবনে ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্স সহ স্টাফরা। তারা বলছেন 1960-এর দশকে নির্মাণ হয় ক্লিনিকটি। এরপর কয়েক দফায় মেরামত করা হলেও এখনও জরাজীর্ণ ও ভঙ্গুর অবস্থায় জেলার একমাত্র বক্ষ ব্যাধি ক্লিনিকটি। দীর্ঘদিন এমন অবস্থায় চিকিৎসা সেবা চললেও নতুন ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়নি। এখানে ওখানে ছাদ দিয়ে পানি পড়ছে, কখন ধসে পড়ে যাবে, ডাক্তারও মরবে, আমরাও মরবো। ছুট করে ছুটে পড়ে যাবে এমন অবস্থায় আছে, সব রড বাদ হয়ে গেছে সে জায়গায়। ভূমিকম্প হয় বা কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় তাহলে পরে বিল্ডিংটা ধসে যেতে পারে, এরকম একটা ভয় আছে। ভবনটি মেরামত করেও চালানো সম্ভব নয় বলছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আর নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে জানালেন সিভিল সার্জন। ইতিমধ্যে বেশ কয়েকবার এটা মেরামত কাজ করা হয়েছে, কিন্তু আমরা সম্প্রতি দেখতেছি যে এতটাই খারাপ অবস্থা যে মেরামত কাজ করে এটাকে সাস্টেইন করা যাবে না। পরিকল্পনা আছে যে এই ভবনটা হচ্ছে নতুনভাবে গড়ে তোলা, আপাতত মেরামত করে ঝুঁকিটা যতটুকু হচ্ছে মিনিমাইজ করা যায়। বক্ষ ব্যাধি ক্লিনিকটিতে 2 জন চিকিৎসক সহ মোট 12 জন স্টাফ রয়েছেন। দৈনিক 40 থেকে 45 জন রোগী চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সংস্কারের অভাবে বেহাল দশা জয়পুরহাট পৌরসভার বেশিরভাগ সড়কের। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও মাটি দেবে গেছে। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খানাখন্দে। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত সব ধরনের কর পরিশোধের পরও হয়নি উন্নয়ন। তবে শিগগিরই নতুন করে অন্তত 8 থেকে 10টি সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও মাটি দেবে গেছে। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে খানাখন্দ। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা জয়পুরহাট পৌরসভার বেশিরভাগ সড়কের। নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। রাস্তা ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। তারা জানান, নিয়মিত সব ধরনের কর পরিশোধ করা হলেও গত 5 দশকে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রথম শ্রেণীর এ পৌরসভার। যে রাস্তা দিয়ে গাড়ি ঘাটা কিছু যানবাহন চলাফেরা করাই বড় মুশকিল হয়ে যায়। এই রাস্তায় গাড়ি চালায় প্রতিদিন আমাদের গাড়ি নষ্ট হয়। বৃষ্টি হলে তো কোনোভাবে যাওয়া আসা করা যায় না। আমরা চাই দ্রুত সমস্ত রাস্তা একটি ভালো মানের কাজ করুক, সবগুলো রাস্তা ভালো মানের কাজ করে পৌরবাসীকে উপহার দেখ। তবে শিগগিরই নতুন করে অন্তত 8 থেকে 10টি সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। রাস্তাগুলোকে আমরা বিভিন্নভাবে তালিকাভুক্ত করেছি এবং বিভিন্ন চলমান প্রকল্পেতে আমরা ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য প্রেরণ করেছি। প্রকল্প অফিস অনুমোদন সাপেক্ষে আমরা এই রাস্তাগুলোকে সংস্কার করব। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত জয়পুরহাট পৌরসভার মোট সড়কের দৈর্ঘ্য 219 কিলোমিটার। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। আবহাওয়া অনুকূলে নাটোরে পাটের বাম্পার উৎপাদন হয়েছে। বেসরকারি পাটকলে চাহিদা বাড়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। এতে খুশি তারা। বিদেশে রফতানির উদ্যোগ নেওয়া হলে পাটের সুদিন ফিরবে বলে জানায় স্থানীয় ব্যবসায়ী ও কৃষি বিভাগ। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বিভিন্ন খাল ও জলাশয়ে কাটা পাট জাগ দিচ্ছেন কৃষক, কেউ বা পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এবার নাটোরে পাটের ভালো উৎপাদন হয়েছে।
কৃষকদের দাবি গত বছর বিঘা প্রতি সর্বোচ্চ ৮ মণ উৎপাদন হলেও এবার হয়েছে ১০ থেকে ১২ মণ। বেসরকারি পাটকলগুলোতে চাহিদা বাড়ায় টানা ৭ বছর পর এবার পাটের উচ্চ মূল্য পেয়ে খুশি কৃষকরা। তারা বলছেন চাষ থেকে বাজারজাত পর্যন্ত প্রতি বিঘায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। হাটগুলোতে প্রতিমণ পাট ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে, ফলে বিঘা প্রতি ৩৫ থেকে ৪০ হাজার টাকা পাচ্ছেন। এছাড়া প্রতি বিঘায় উৎপাদিত পাট খড়ি বিক্রি করে আয় হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা। খরচ বেশি হলেও আপনার পাটের ফলন মোটামুটি ভালোই। ৮০০-৯০০ হাজার টাকার মতো দাম বেশি। দাম উপরে ৪,০৪২। এরকম দাম যদি থাকে তাহলে আমরা পাট করব। পাটকে সোনালী আঁশে রূপান্তর করতে রফতানির উদ্যোগ নেয়ার দাবি ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তার। চাহিদা বাড়ছে, এজন্য বেশি দামে ক্রয় হচ্ছে, বেশি দামে বিক্রি হচ্ছে। যদি আমরা বেনাপোল পাটটা সরাসরি পাঠাতে পারি তাহলে এখানে ব্যবসায়ীরা লাভবান হবে, প্লাস গৃহস্থ লাভবান হবে। সোনালী আঁশের যে দিন আমরা পাটকে স্বর্ণসূত্র বলতাম, সেটি কিন্তু হয়তো আস্তে আস্তে ফেরত আসতে পারে যদি এই পাটটাকে রপ্তানি করা যায়। গত মৌসুমে জেলায় ২৮,৮৯২ হেক্টর জমিতে ৭০,২৯৩ মেট্রিক টন পাটের উৎপাদন হয়। চলতি বছর যা বেড়ে দাঁড়ায় ৩০,৬৩০ হেক্টরে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ৭৪,৭১২ মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ১৩ দিন পিছিয়ে রাকসু নির্বাচনের ভোট ২৮ সেপ্টেম্বর। বিভিন্ন সংগঠন ও প্রার্থীর প্রতিবাদ, পরিকল্পনা ও কর্মতৎপরতার অভাব দেখছেন শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে পোস্টার, যত্রতত্র আবর্জনা, দখল দূষণে নষ্ট হচ্ছে রাজশাহী নগরী। বিপর্যয়ের মুখে পরিবেশ, এখনই নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমার থেকে 10টা দলিলে 20,000 টাকা তারা চায়। 5 বিঘা মাটিতে আমার 60,000 টাকা চাইছে। ওই দালালের ধরলে সে কাজ হবে, তাছাড়া হয় না কাজ। ঘুষ ছাড়া মেলে না সেবা, অফিসেই চলে অবৈধ লেনদেন। অনিয়ম দুর্নীতির আখড়া নওগাঁর ভূমি অফিসগুলো। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।